কোটি জনতার অংশগ্রহণে তেহরানে শেষ হলো খামনির প্রথম জানাজা। শোক শ্রদ্ধায় প্রিয় নেতাকে বিদায় জানাচ্ছে মানুষ। مثل آقای شهیدمون هر چقدر وطن دوستی بگو یا علی। খামেনির শোক সমাবেশকে কেন্দ্র করে বৈশ্বিক কূটনীতির মঞ্চ হয়ে উঠেছে তেহরান। শোকের সময় কোনো হামলা নয়, প্রতিশ্রুতি ট্রাম্পের। বর্ণিল আতশবাজি, যুদ্ধবিমান আর নৌ মহড়ার নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছি আমি ফারিহা সাজনী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটি জনতার অংশগ্রহণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা শেষ হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে এই জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। শোক ও শ্রদ্ধায় প্রিয় নেতাকে বিদায় জানান ইরানের মানুষ। কেউ কেউ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের শপথ নেন। খামেনির জানাজা উপলক্ষে তেহরানে অন্তত ২ কোটি মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা উপলক্ষে ভোর থেকেই জনসমুদ্রে পরিণত হয় তেহরান। গ্র্যান্ড ইমাম খোমেনি মোসাল্লা কমপ্লেক্সে হাজির শোকাহত অগণিত মানুষ। ঐতিহাসিক জানাজা নামাজের পূর্ব নির্ধারিত সময় ছিল তেহরানের স্থানীয় সময় সকাল ৮টা। তার আগেই খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন মোসাল্লার ভেতর থেকে খোলা চত্বরে আনা হয়। জানাজা নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। ৩ ধাপে অনুষ্ঠিত এই জানাজার প্রথমটি ছিল খামেনির জন্য। পরবর্তী ধাপগুলোতে তার পরিবারের নিহত সদস্যদের জানাজা করা হয়। দীর্ঘ জানাজায় অংশগ্রহণ করেন ইরানের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত। এছাড়া বিশ্বের প্রায় ১০০ দেশের প্রতিনিধিরাও নামাজে যোগ দেন। জানাজা শেষে খামেনি ও পরিবারের সদস্যদের কফিন ফের মোসাল্লার ভিতরে নেওয়া হয়। ততক্ষণে নীরবতা ভেঙে ফের স্লোগানে মুখর হয়ে ওঠে গ্র্যান্ড কমপ্লেক্স। খামেনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রকম্পিত হয়ে ওঠে ময়দান। এদিকে ইরানি কর্তৃপক্ষ শেষ যাত্রার চূড়ান্ত সূচিও ঘোষণা করেছে। কাল তেহরান থেকে শুরু হবে শোক মিছিল। মঙ্গলবার পবিত্র শহর কোমে এবং বৃহস্পতিবার মাশহাদেও থাকবে মিছিলের আয়োজন। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতে জানাজা ও শোকানুষ্ঠান হবে। বৃহস্পতিবার ইমাম রেজার মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রথম জানাজার পর তাদের কফিন গ্র্যান্ড মোসাল্লার ভেতরে নেওয়া হয়েছে। তেহরানের গ্র্যান্ড কমপ্লেক্সে এখনও কোটি মানুষের জমায়েত। মঞ্চে চলছে বিপ্লবী কবিতা ও সঙ্গীতের আয়োজন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। میخواد بعدش نشون بدیم که سید علی زنده است. گفتم که قصه شکست آمریکا واسمون شده تماشایی. قصه شکست آمریکا واسمون شده تماشایی. کل دنیا مات ایران و غیرت نیروی دریایی. تو چشای کور استکبار قدرت موشک و پهپاده. روی عرشه شناورها خود سید علی ایستاده. همه با هم طوفانی این بند سرشار از اقتدار رو با هم زمزمه میکنیم. بلند و یک صدا فریاد میزنیم خامنه ای زنده। দর্শক, গত ২৮ ফেব্রুয়ারিতে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রথম দিনে অর্থাৎ বিগত ৪ মাস আগে কিন্তু খামেনির মৃত হয়েছে এবং বর্তমানে তার শোকসভা চলছে এবং জানাজায় অংশ নিয়েছে কোটি কোটি মানুষ এবং তার জানাজার কিন্তু আজ দ্বিতীয় দিন চলছে, আজ ৫ জুলাই এবং
পরবর্তীতে 7 জুলাই অর্থাৎ মঙ্গলবার খামেনির আরেকটি জানাজা হবে, সেটি হচ্ছে উত্তর মধ্য ইরানের পবিত্র শহর অর্থাৎ কোম শহরে, এবং সেখানে শিয়া ধর্মীয় নেতা জামকারানে তার জানাজার নামাজ পড়ানো হবে, এবং যা শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এবং তার জানাজায় কিন্তু বর্তমানে কোটি কোটি মানুষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, এবং আজ তার জানাজার দ্বিতীয় দিন এবং শোকসভা চলছে। তার জানাজায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত করা হচ্ছে, এবং দেশের বিভিন্ন কোটি কোটি জনগণ কিন্তু অশ্রুসিক্তের মাধ্যমে তার জানাজা পালন করছে বর্তমানে। এবং আজ 5 জুলাই এবং পরবর্তীতে 8ই জুলাই তার জানাজা আবারও অনুষ্ঠিত হবে, এবং সেটি 8 জুলাই বুধবার তার মরদেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে ইমাম আলীর মাজারে শোভাযাত্রা হবে। সেই সাথে এরপর কারবালায় অনুষ্ঠান চলবে। তারপর তার মরদেহ আবারও ইরানে ফিরিয়ে আনা হবে। তার জন্মস্থান ইরানে তার দাফন কাজ শেষ হবে। তার পরবর্তীতে 9 জুলাই বৃহস্পতিবার ইরানের মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। এটি শিয়া মুসলমানদের অন্যতম একটি পবিত্র স্থান। দর্শক, তার শোকসভায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষের ভিড় রয়েছে, এবং বিভিন্ন মানুষ তার দাফনে রয়েছে, জানাজায় অংশগ্রহণ করেছে, এবং দীর্ঘ 4 মাসেরও বেশি সময় পর তার দাফনের কাজটি কিন্তু শেষ হয়েছে। এবং ট্রাম্প বলেছেন বর্তমানে কোনো যুদ্ধের কোনো প্রস্তুতি নেওয়া হবে না, এবং এ পর্যায়ে বর্তমানে যুদ্ধ বন্ধ রয়েছে। সেই সাথে তার দাফনের পর আরও 40 দিন ধরে দেশজুড়ে শোক অনুষ্ঠান চলবে, এবং দাফনের 1 বছর পূর্তি পর্যন্ত স্মরণসভা চালু থাকবে। এবং আজ কিন্তু ইরানে সরকারি ছুটি চলছে, এবং দেশের সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবং যে সকল প্রতিষ্ঠান রয়েছে সব বন্ধ রয়েছে। এবং ইরানি কর্তৃপক্ষ আশা করছে আগামী কয়েকদিনে ইরান ও ইরাক জুড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানগুলোতে 1.5 থেকে 2 কোটি মানুষ অংশ নেবে। এবং বর্তমানেও কিন্তু ইরানে যে সকল জানাজা চলছে সেখানে 2 কোটি মানুষের অধিক মানুষ রয়েছেন, এবং তার বর্তমানে কফিন কিন্তু ইরানের গ্র্যান্ড মোসালায় নিয়ে নেওয়া হয়েছে। তবুও কিন্তু বাইরে মানুষের ভিড় দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন, এবং তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। তবে তার বাকি যে 3 ছেলে রয়েছেন তারা বর্তমানে জানাজায় রয়েছেন। তবে খামেনির যেই বড় ছেলে রয়েছেন মোজতবা খামেনি, তাকে দেখা যাচ্ছে না, যার ফলে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে, এবং আশা করা হচ্ছে যে নিরাপত্তার জন্য তিনি বর্তমানে জানাজায় অংশগ্রহণ করেননি। وعده یا رسول خداست فرمود علی جان اگه شیعیان و دوستان ما دور هم جمع بشن این حدیث شریف که দর্শক, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার বিভিন্ন অনুষ্ঠানে আমরা সরাসরি দেখছিলাম সেটি বিষয়টি। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়েছেন তার 3 ছেলে মাসুদ, মেইসাম ও মোস্তফা। তবে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি উপস্থিত ছিলেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। ইরানি কর্মকর্তারা বলছেন বাবার হত্যাকাণ্ডের পর থেকে অব্যাহত নিরাপত্তা হুমকির কারণে মোজতবা প্রকাশ্যে আসছেন না। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় লাখো মানুষের ভিড়ের মধ্যেও বিশেষ নজর ছিল তার পরিবারের দিকে। শোকাহত পরিবেশে বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন খামেনির 3 ছেলে মাসউদ, মেইসাম ও মোস্তফা। উপস্থিত ছিলেন আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদিও। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির উত্তরসূরি মুস্তফা খামেনি। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, তাকে হত্যার অব্যাহত হুমকির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তিনি 6 দিনব্যাপী শোক অনুষ্ঠানের কোনো আয়োজনেই অংশ নেবেন না। ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় নিহত হন মুস্তফার স্ত্রী, বোন, ভগ্নিপতি এবং পরিবারের আরও সদস্য। হামলায় মুস্তফা নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সূত্র। এরপর থেকেই তাকে জনসম্মুখে দেখা যায়নি। তবে আড়ালে থাকলেও রাষ্ট্র পরিচালনায় তার সক্রিয়তার ইঙ্গিত মিলছে নিয়মিত। 18 জুন জাতির উদ্দেশ্যে দেয়া এক লিখিত বার্তায় তিনি জানান, শীর্ষ কর্মকর্তাদের পরামর্শে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে অনুমোদন দিয়েছেন। আর 28 জুনের বার্তায় বাবার হত্যাকাণ্ড এবং ইরানের উপর হামলার জন্য বিচার ও জবাবদিহি দাবি করেন তিনি। এদিকে তেহরানের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই দেখা যাচ্ছে মুস্তাফা খামেনির ছবি সম্বলিত বিলবোর্ড। জনসমক্ষে অনুপস্থিত থাকলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন সেই বার্তাই যেন দিচ্ছে এসব দৃশ্য।
ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। বিশ্ব যখন ঘুমিয়ে তখনও জেগেছিল ইরান। রাতভর তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অবস্থান করেন লাখো জনতা। খামেনির জানাজায় অংশ নিতে রাত থেকে সেখানে জড়ো হন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলে। তারা বলেছেন আমেরিকা নয়, বরং আল্লাহ চেয়েছেন বলেই খামেনি শহীদ হয়েছেন। আবার কেউ কেউ বলছেন নেতার রক্তের প্রতিশোধ নিতেই তারা এসেছেন। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় নির্ঘুম লাখো ইরানি। কখনো স্লোগান, কখনো কান্না, আর কখনো দোয়ায় মগ্ন থাকতে দেখা যায় বিপুল সংখ্যক মানুষকে। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন সামনে রেখে এমনই এক রাত পার করেছে ইরানের জনগণ। যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ ছিল তাদের চোখে মুখে। আমাদের নেতার মৃত্যুর পর থেকে যখনই আমি তার ছবি দেখি বা খবরে তার নাম শুনি, আপ্লুত হয়ে পড়ি। আমি প্রশ্ন করি, কেন আল্লাহ এই মহান মানুষকে এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে নিয়ে নিলেন? এটা আল্লাহরই ইচ্ছা ছিল, নইলে আমেরিকা কখনোই আমাদের নেতাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারত না। এটি আল্লাহরই বিধান ছিল যে ইমাম ঠিক ওই সময়েই শহীদ হবেন। আমেরিকাকে অবশ্যই জানতে হবে আমরা আমাদের নেতার রক্তের প্রতিশোধ নিতে চাই। খামেনিকে হত্যা করলেই ইরান পরিবর্তন হয়ে যাবে, এটা ভাবা ট্রাম্পের জন্য ভুল বলেও উল্লেখ করেন কেউ কেউ। আমরা আমাদের অভিভাবকের রক্তের বদলা নেওয়ার দাবি জানাতে এসেছি। এটি বিশ্বের বৃহত্তম সমাবেশ, প্রতিশোধের সমাবেশ। আমরা ট্রাম্পকে বলতে এসেছি, আপনি কি ভেবেছিলেন কাসেম সোলেইমানি সহ আমাদের কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে? না, আসলে আপনার মাথা একেবারেই খালি। খামেনি আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা আরো বেশি শক্তি নিয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো, আপনার মুখে ঘুষি মারবো। জানাজায় অংশ নিতে জড়ো হওয়া ইরানিরা মনে করেন খামেনিকে হত্যার পর বড় পরিবর্তন ঘটেছে দেশে। রাষ্ট্রের প্রতি তরুণদের আনুগত্য বেড়েছে, শ্রদ্ধা বেড়েছে বিশ্বনবীর পরিবারের প্রতিও। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন চলাকালে কোনো পক্ষই একে অন্যের উপর হামলা চালাবে না, এই অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে হোয়াইট হাউস সফর করতে পারেন, যা হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। যদিও ইরানের সাথে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত ভেঙে লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া উত্তর গাজা সিটি ও জাবালিয়া শরণার্থী শিবিরে 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। সাম্প্রতিক সমঝোতা স্মারক অমান্য করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্ক এই অঞ্চলে শান্তি অর্জনের যে কোনো প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছি একটু পর। দেখছেন স্টার ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কের হারবারে হয়ে গেল বিরল ও বর্ণাঢ্য এক নৌ শোভাযাত্রা। এতে যোগ দেয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের 55টি দেশের যুদ্ধজাহাজ, ছিল মধ্যযুগীয় পালতোলা জাহাজও। বিমান মহড়া ও নৌ মহড়ার জমজমাট আয়োজন উপভোগ করেন যুক্তরাষ্ট্রের লাখো মানুষ। ওয়াশিংটন ডিসির আকাশে F-16 ও F-15 সহ বিভিন্ন প্রজন্মের যুদ্ধ বিমানের মহড়া। ঠিক তখনই নিউ ইয়র্ক হারবারের আকাশে লাল, সাদা ও নীলের খেলা। বিমান থেকে ছোড়া রঙিন ধোঁয়ায় বর্ণিল আকাশ। আকাশে যখন বিমানের মহড়া, নিচে নিউ ইয়র্ক হারবারে তখন নৌ মহড়া। বিশ্বের বিভিন্ন দেশের পালতোলা জাহাজগুলো যেন মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছিল। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের 55টি দেশের যুদ্ধজাহাজ এতে যোগ দেয়। তারা অংশ নেয় বর্ণিল নৌ শোভাযাত্রায়। স্ট্যাচু অব লিবার্টি, ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং লোয়ার ম্যানহাটনের পাশ থেকে নৌ শোভাযাত্রা উপভোগ করে মানুষ। হারবার জুড়ে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর জাহাজ, পুলিশ বোট ও কোস্টগার্ড। Today we're celebrating the International Review
এখানে ৫৫টি দেশের ৭০টিরও বেশি জাহাজ অংশ নিচ্ছে, যার মধ্যে আছে ঐতিহ্যবাহী পালতোলা জাহাজ এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ। নিউ ইয়র্ক হারবারে এই আয়োজন উপভোগ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কিয়ারসার্জের ডেকে সমবেত জনতার সাথে উৎসবে যোগ দেন তিনি। আগামী ২৫০ বছরের আমেরিকাকে আরো মহান করে তুলতে আমাদের প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে। আমি আপনাদের নিয়ে গর্বিত। নাসা ও কোস্টগার্ডের বিমানগুলোও সামরিক ফ্লাই পাস্টে অংশ নেয়। নাসার F-5 বিমান ওয়াশিংটনের ন্যাশনাল মলের আকাশে মহড়া দেয়। ওয়াশিংটনে ছিল আমেরিকা 250 মেলা। প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও টর্নেডোর পূর্বাভাস উপেক্ষা করে মেলায় যোগ দেন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা মানুষ। আমরা এখানে আসতে পেরে খুবই উচ্ছ্বসিত। আমরা আমেরিকাকে ভালোবাসি। হ্যাঁ, সত্যি বলতে আমি মনে করি আমরা তরুণ বলি এটা সামলানো সহজ হচ্ছে। গরম অবশ্যই অনেক, কিন্তু এটা বড় সমস্যা হয়নি। তারা সত্যিই ভালো ব্যবস্থা নিয়েছে। মেলার মাঝখানেই সামরিক বিমান থেকে বিশাল পতাকা হাতে মাটিতে নেমে আসেন প্যারাট্রুপাররা। ইফফাতিরা, স্টার নিউজ। বর্ণিল আয়োজনে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে যুক্তরাষ্ট্র। হাজার হাজার আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে ওয়াশিংটন ও নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যের রাতের আকাশ। সকালে ওয়াশিংটনে স্বাধীনতা দিবসের আয়োজনে যোগ দেন ট্রাম্প। ভাষণে নিজের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি আবারও সমাজতন্ত্রকে অন্যতম শত্রু বলে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সময় ৪ জুলাই মধ্যরাতে আতশবাজির বর্ণিল রঙে রঙিন হয়ে ওঠে ওয়াশিংটনের আকাশ। হাজারো মানুষ উপভোগ করেন সেই আলোর খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, বেস্ট ফায়ারওয়ার্ক শো এভার। একই সময় ৮৫,০০০ আতশবাজির বর্ণিল আলোয় আলোকিত হয় নিউ ইয়র্কের আকাশ। রাতের আকাশে টানা ২৫ মিনিট ধরে চলে আলোর খেলা। সকালে ওয়াশিংটন ডিসির আকাশে ওড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ান। এ সময় প্রেসিডেন্টের বিমানকে মহড়া দিয়ে নিয়ে যায় ৪টি F-22 র্যাপ্টর যুদ্ধবিমান। ঝড়ের কারণে কিছুটা দেরিতেই ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে পৌঁছান ট্রাম্প, যাতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন যুদ্ধে যোগ দেওয়া সেনা সদস্য ও নাসার আর্টেমিস মিশনের ২ ক্রু। ভাষণে দেশের প্রয়াত নেতা ও বীর যোদ্ধাদের স্মরণ করেন ট্রাম্প। কেন শুবিংয়ের বয়স ছিল মাত্র ১৯ বছর। পার্ল হারবারে জাপানি হামলা থেকে তিনি বেঁচে যান। তিনি যুদ্ধের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত লড়েছেন। আজ তার বয়স ১০৪ বছর। ক্যাপ্টেন শুবিং আজ এখানে উপস্থিত আছেন। তিনি সেই পতাকাকে স্যালুট জানাচ্ছেন, যা পার্ল হারবারে ইউএসএস অ্যারিজোনার সঙ্গে ডুবে গিয়েছিল। আসছে নভেম্বরে যখন মধ্যবর্তী নির্বাচন, তখন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর অনুষ্ঠানকে ট্রাম্প ব্যবহার করেছেন নির্বাচনী প্রচারের মতো। বক্তব্যে নিজের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি আবারও সমাজতন্ত্রকেই অন্যতম শত্রু বলে তুলে ধরেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রীদের কোনো সুযোগ নেই। ইফফাতিরা, স্টার নিউজ। ফিলিস্তিনিদের প্রতি যুগ যুগের আগ্রাসন ও গাজায় চলমান গণহত্যা এখন ইসরায়েলের জন্য হিতে বিপরীত হচ্ছে। যুক্তরাষ্ট্রে থাকা ইহুদি তরুণরা এখন আর ইসরায়েলের অন্ধ সমর্থক নয়। তারা মনে করছে ইহুদিদের কথিত নিরাপত্তার অজুহাতে গাজার গণহত্যার অপরাধ করছে ইসরায়েল। গাজা কেবল এই তরুণদের মতামতকে বিভক্ত করেনি, বরং যে কোনো মূল্যে ইসরায়েলের প্রতি প্রশ্নহীন সমর্থনের ঐতিহ্য ভাঙতে চলেছে। যুদ্ধবিরোধী এই প্রতিবাদের ছবিটি ২ বছর আগের। ইসরায়েল ও ইহুদিদের নিরাপত্তার অজুহাতে যখন গাজায় গণহত্যা চালাচ্ছিলেন নেতানিয়াহু, তখন যুদ্ধের প্রায় পুরোটা সময় এমন প্রতিবাদ চালিয়ে যান যুক্তরাষ্ট্রে থাকা ইহুদিরা। মিছিলের স্লোগানে স্পষ্ট জানান, তারা তাদের নামে যুদ্ধ চান না। যুদ্ধবাজ ইসরায়েল প্রশ্নে যুক্তরাষ্ট্রের ইহুদিদের মনোভাব তখনই স্পষ্ট হয়ে যায়। গাজা সংকট যুক্তরাষ্ট্রে থাকা ইহুদিদের চেতনাগত অবস্থানে এক বড় পরিবর্তন নিয়ে এসেছে। ইহুদিদের নতুন প্রজন্ম গাজার অমানবিক দৃশ্যগুলো দেখছে, বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি ঘৃণার জোয়ার দেখছে, সেই সাথে নিজেদের বিচার বুদ্ধিকেও কাজে লাগাচ্ছে। ইহুদি ও ইসরায়েল প্রশ্নে তারা আর অস্বীকারের জোয়ারে গা ভাসাচ্ছে না। ওয়াশিংটন পোস্টের জরিপ বলছে, বর্তমানে ৬১% আমেরিকান ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে। এদের প্রতি ১০ জনে ৪ জন অর্থাৎ ৩৯%ই এটিকে গণহত্যা বলে মনে করেন।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও ইউনিভার্সিটি অফ রচেস্টারের যৌথ জরিপ বলছে ৫৮% মার্কিন ইহুদি গাজায় ইসরায়েলের সেনা অভিযানের বিপক্ষে, আর পক্ষে মাত্র ৩১%। ১৮ থেকে ৩৪ বছর বয়সী ইহুদি তরুণদের মাত্র ৩৬% ইসরায়েলের প্রতি আবেগ অনুভব করেন, আর প্রবীণদের ক্ষেত্রে এই হিসাব ৬৮%। দলীয়ভাবেও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তি। ইহুদি রিপাবলিকানদের ৮৫% ইসরায়েলকে সমর্থন করেন, আর ইহুদি ডেমোক্র্যাটদের মাত্র ৩১% ইসরায়েলের পক্ষে, অর্থাৎ দুই দলে ব্যবধান ৫৪%। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের তথ্য মতে ২০২৩ থেকে ২৪ সালের মধ্যে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বাড়ে ৩ গুণেরও বেশি। ২০২৪ সালে ইসরায়েলের মোট প্রতিরক্ষা বাজেটের ১/৩ যোগান দেয় যুক্তরাষ্ট্র। এই ইনস্টিটিউটের বিশ্লেষণ বলছে, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের এই অন্ধ সমর্থনই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও সামরিক সংকট বাড়িয়েছে, যা যুক্তরাষ্ট্রের জনগণের করের টাকার মর্যাদা ও স্বার্থের ক্ষতি করছে। ইফাতিরা, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।